আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম। মেয়েরা কেমন আছে? How are you? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? Yeah, I am fine. আসসালামু আলাইকুম। Good morning. গুড মর্নিং স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মেয়েরা আমরা কুশল বিনিময় করলাম। আমরা আছি আল্লাহ দিলে মোটামুটি ভালো। করোনা পরিস্থিতি শীতকালে তো আপওয়ার্ড উপরের দিকে আর কি। যাই হোক, তারপরে আমরা তো চলছি মোটামুটি। শুরুতে একটু বলে নিই, আমরা যদি বাইরে কখনো বের হই বা পরিবারের কেউ বের হয়, মাস্ক ছাড়া আমরা বের হব না। আর পারহ্যাপস ইউ নো, মাস্ক ইজ অলসো এ শ্যাডো ভ্যাকসিন। মানে এটা শ্যাডো ভ্যাকসিন বলা হয়, মানে এটা একটা আমাদের ভ্যাকসিন হিসেবেই ধরা হয়। তো আমরা মাস্ক ছাড়া কখনো বাইরে যাব না। প্রয়োজন, নিতান্ত প্রয়োজন না হলে আমরা খুলবো না কখনো। তবে যাই হোক মেয়েরা, আমরা প্রসঙ্গে আসি। গতদিনে একটা ইনকমপ্লিট অঙ্ক ছিল। আমরা বলছিলাম যে গণসংখ্যা সারণী প্রস্তুত করো দুটো পদ্ধতিতে, একটা হলো অন্তর্ভুক্তি আর একটা হলো বহির্ভূতি। মনে আছে? পরীক্ষায় যদি শুধু বলা থাকে গণসংখ্যা সারণী প্রস্তুত করো, তখন আমরা কোনটা করব? বহির্ভুক্ত। বহির্ভুক্ত, রাইট। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি বলা না থাকে তাহলে আমরা বহির্ভুক্ত করব। আর আপাতত যেহেতু এটা আমরা সঙ্গত কারণে দুইটাই শিখতেছি আর কি। আচ্ছা, আর একটা কথা মেয়েরা, তোমরা কি প্র্যাকটিক্যাল খাতা কিনছিলা? না স্যার, এখনো তো কিনি নাই। আমি কিন্তু কিনতে বলছি না স্যার, কিনবো। আজকে আমি প্র্যাকটিক্যাল ডেটা দিব, আর এইটা আমরা রাফ খাতায় করব। করার পর পরবর্তী ক্লাসে মিলাবো। মেলানোর পর ওকে হয়ে গেলে আমরা প্র্যাকটিক্যাল খাতায় তুলে ফেলবো। মনে আছে প্র্যাকটিক্যাল খাতা করবো হায়ার ম্যাথ। হায়ার ম্যাথে প্র্যাকটিক্যাল খাতা আছে, কিনবো। আজকালের মধ্যেই কিনে নেবো, দেরি করা আর যাবে না। আমরা আজকেই প্র্যাকটিক্যাল দিয়ে দেব। তো আগেও বলছিলাম, মনে আছে কিনা জানি না, আমাদের প্র্যাকটিক্যাল কিন্তু জাস্ট একটা অঙ্ক করা। আমি যে অঙ্কটা করতেছি, এই অঙ্কটাই একটা অঙ্ক বাড়ির কাজ দেব। সেই বাড়ির কাজটার নামই হলো প্র্যাকটিক্যাল। আগামী ক্লাসে আমরা মিলাবো উত্তরটা ঠিক আছে কিনা। যদি উত্তর মিলে যায়, সবাই মিলে যায়, তাহলে আমি তোমাদেরকে নির্দেশ দেব যে এটা প্র্যাকটিক্যাল খাতায় উঠে ফেলো। তখন আমরা এটাকে প্র্যাকটিক্যাল খাতায় তুলে নেব। এই হলো মোটামুটি কথা। আর গ্রাফও শুরু করবো আমি 2-1 মধ্যে। গ্রাফ পেপার কি কিনছো তোমরা? জি স্যার, কিনে রাখছি। হ্যাঁ, গ্রাফ পেপার। জি স্যার। হ্যাঁ, গ্রাফ পেপার অনেকগুলো কিনে স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার মানে স্ট্যাটিস্টিক্স প্র্যাকটিক্যাল খাতা কি হায়ার ম্যাথ প্র্যাকটিক্যাল খাতার মতোই? হায়ার ম্যাথ মতো না, হায়ার ম্যাথের যে প্র্যাকটিক্যাল খাতা না স্যার, হায়ার ম্যাথে তো পিছন দিয়ে গ্রাফ লাগানো থাকে, তাহলে স্ট্যাটিস্টিক্সটাতে থাকবে না? আমি চাচ্ছি ওইটাই, যেটাতে গ্রাফ লাগানো থাকবে সেটাই কিনবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আমরা স্যার। তো গ্রাফটা বাইরের থেকে নিয়ে এঁকে তারপর ওখানে পেস্ট করি অথবা স্কচ টেপ দিয়ে লাগাই। এখন আমরা তা করবো না, ওখানে রেডিমেড আছে, ওখানে এঁকে ফেলবো। ঠিক আছে? হায়ার ম্যাথের প্র্যাকটিক্যাল খাতাটা কিনবো। আর কোনো কথা বলিও না। এখন দেখো, গতদিনে আমরা বলছিলাম অন্তর্ভুক্তি বহির্ভুক্তি টারি চিহ্ন দিয়েছিলাম, মনে আছে কিনা জানি না। যে কোনো একজন মেয়ে, স্নেহা বা কি, আমি 2-1 জনের নাম মনে আছে, স্নেহা অথবা যারা করছো হোমওয়ার্ক, আশা করি সবাই করছে। বলো তো বহির্ভুক্তিতে গণসংখ্যাগুলো কত কত ছিল যেন, বলো তো, একজন বলো। স্যার আমি হোমওয়ার্ক করেছি, বাট আমার কাছে খাতাটা এখন নেই, কারণ আমি একটু বাইরে আসছি স্যার। তাহলে তো হবে না। মেয়েরাকে হোমওয়ার্ক করছো কে? অন্য কেউ কথা বলো। স্যার 4, 9। হ্যাঁ, দাঁড়াও 1 মিনিট। বহির্ভুক্তিতে হলো 4, তারপর কত? স্যার তারপর 9, 9, 10, 10, 4, 4, 4, 4, 4, 2 বার 4।
হ্যাঁ 2 বার 4 তারপর তারপর 1 1 স্যার 1 হ্যাঁ ক্যাপিটাল এন যোগফলটা কত হচ্ছে স্যার 36 36 স্যার 36 এটা হলো বহির্ভুক্তি 36 স্যার আচ্ছা এবার অন্তর্ভুক্তি যাদের আছে যারা অন্তর্ভুক্তি হোমওয়ার্ক করছে তারা বলো গণসংখ্যা কত কত পেয়েছে অন্তর্ভুক্তিটা স্যার 8 8 জি স্যার প্রথমটা 8 তারপর 9 9 10 10 4 4 4 1 4 4 4 1 1 আচ্ছা একটু ভুল হলো বোধহয় মেরে দেখো তো বহির্ভুক্তিতে প্রথমটা কি 4 ছিল না 8 ছিল 8 ছিল স্যার 8 হবে বহির্মুখীতে 8 হবে স্যার 8 হবে ফার্স্টেরটা এটা 8 হবে তাই না জি স্যার এটা জি Thank স্যার you. আচ্ছা এবার মেয়েরা দয়া করে কথা শোনো আমি কথা বলবো তোমরা কথা বলবে না তোমরা একটা জিনিস লক্ষ্য করো আমরা যখন অন্তর্ভুক্তি করলাম বহির্ভুক্তি করলাম সব রেজাল্ট কিন্তু মিলে গেছে দেখো 8 8 9 9 10 10 টালি চিহ্ন 4 4 1 ও দুইটা 4 তাই না দুইটা 4 তারপর 1 এখানে ক্যাপিটাল এন 36 ক্যাপিটাল এন কত 36 আচ্ছা এখন লক্ষ্য করো মেয়েরা অন্তর্ভুক্তি বহির্ভুক্তি দুইটা কিন্তু একই কেন একই হলো এখানে লক্ষ্য করো শুরুর মানটা কত বলো তো 17 এখানে শুরুর মানটা কত 17 একই অঙ্ক না আলাদা অঙ্ক 17 মেয়েরা কথা বলো একই অঙ্ক আমরা একই অঙ্ক দুই উপায়ে করছি নাকি আলাদা অঙ্ক একই অঙ্ক স্যার একই অঙ্ক একই অঙ্ক এই মেয়েরা কথা শোনো একই অঙ্ক হলে একই উত্তর হবে এটাই স্বাভাবিক লক্ষ্য করো এখানে স্টার্টিং পয়েন্ট কত 17 and this is 17 এখানে শ্রেণী ব্যবধান কত দেখো শ্রেণী ব্যবধান উপরে নিচে দেখতে হয় পাশাপাশি দেখতে হয় এখানে শ্রেণী ব্যবধান কত দেখো তো 15 তাই না আর এখানে উপরে নিচে বিয়োগ করে দেখো এখানে শ্রেণী ব্যবধান কত স্যার 15 15 তাহলে একটা জিনিস লক্ষ্য করো শ্রেণী ব্যবধান এটাও 15 এটাও 15 শুরু 17 শুরু 17 অঙ্ক একই না আলাদা একই সঙ্গত কারণে উত্তরটা কিন্তু একই হবে যে কোর্সে অনেক ধন্যবাদ মেরা থ্যাংক ইউ ভেরি মাচ দেখো হুবহু মিলে গেছে 8 8 9 9 10 10 4 4 1 হুবহু মিলে হুবহু কিন্তু মিলবে এখন প্রশ্ন হলো যে স্যার যদি কেউ 17 থেকে অর্থাৎ আমাদের স্টার্টিং পয়েন্ট 17 না হয়ে যদি 16 বা 15 থেকে শুরু করতাম তাহলে কি একই উত্তর আসবে না তখন কিন্তু উত্তর ভিন্ন হবে এই কারণে আমরা যখন বন্ধুদের সাথে অঙ্ক মিলাবো অর্থাৎ একজনের সাথে আরেকজনের অঙ্ক যখন মিলাবো তখন কিন্তু টু প্রি কন্ডিশনস নাম্বার 1 starting point is same like 17 17 and class interval remains same and same mathematics তো differently অর্থাৎ আমাদের শ্রেণী ব্যবধান একই হবে এবং শুরুর মানটা একই হতে হবে যদি শুরুর মানটা একই হয় এবং শ্রেণী ব্যবধান একই হয় তাহলে কিন্তু সবার উত্তর একই মিলে যাবে এবং যদি কেউ ভুলক্রমে এখানে 8 না হয় তাহলে চিহ্ন 7 দাও আর এখানে যদি তুমি 8 দাও বা 7 দাও এখানে 10 দাও উত্তর কিন্তু যোগফল 36 হবে 36 গতদিনে কিন্তু বলছিলাম যে যোগফলটা কিন্তু আমাদের কোনো নির্দেশ করে না যে অঙ্কটা ঠিক হলো কিনা আমাদের দরকার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্লাসে ফ্রিকোয়েন্সি গুলো মিলে যাবে তাহলে মোটামুটি আমাদের কথাবার্তা শেষ বন্ধুদের সাথে অঙ্ক মিলানোর আগে আমরা তার সাথে মিলিয়ে নেব যে ক্লাস ইন্টারভ্যাল সেম কিনা যদি ক্লাস ইন্টারভ্যাল সেম হয় স্টার্টিং পয়েন্ট সেম হয় দেন রিমেইং এভরিথিং ইজ আনচেঞ্জ তখন পরবর্তীতে সবগুলো একই ধরনের আসবে আর এই 3টা কলাম আমরা ম্যান্ডেটরি করব তারপরে 2টা কলাম বা 3টা কলাম বাধ্যতামূলক নয় যদি কেউ করো ভালো কথা না করলে নাই তাহলে মোটামুটি আমরা অঙ্কটা শেষ করলাম এবার আমি নতুন একটা অঙ্ক দিব শুরু করব আমরা সবাই খাতা কলম রেডি মেরা জি স্যার আচ্ছা রেডি আমরা যেটা করব এটার নাম হলো প্র্যাকটিক্যাল তোমরা আজকে যা বলবো প্র্যাকটিক্যালের সবকিছু লিখো তারপরে আমি পরবর্তীতে খাতা যখন কিনবো যারা কিনছো তারা সামনে কিন্তু দেখতে পারো যদি প্র্যাকটিক্যালটা হাতের কাছে থাকে তাহলে আমরা শুরু করলাম এক্সপেরিমেন্ট নম্বর 1 তাহলে লিখো এক্সপেরিমেন্ট নম্বর 1 এক্সপেরিমেন্ট নম্বর 1 স্যার
আচ্ছা, এক্সপেরিমেন্ট নাম্বার 1 দেওয়ার পর নিচে লিখো নেম অফ দ্য এক্সপেরিমেন্ট। নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট। দেখো এইটা কিন্তু খাতায় লেখা থাকবে। নেম অফ দ্য এক্সপেরিমেন্টে আমরা এখন লিখলাম, এক্সপেরিমেন্ট নম্বরটাও খাতায় লেখা থাকবে। আমরা শুধু লিখবো 1। আর নেম অফ দ্য এক্সপেরিমেন্ট এটা কিন্তু খাতায় প্রিন্ট করা থাকবে। সেখানে আমরা লিখবো এই যে এই এখন যে কথাটা বলবো আমি, এই কথাটা আমরা খাতায় পেন্সিল দিয়ে লিখবো, কলম দিয়ে না। আমরা পেন্সিল, প্র্যাকটিক্যাল খাতায় সবকিছু পেন্সিল দিয়ে লিখবো। এটা কিন্তু মনে রাখতে হবে, সবকিছু পেন্সিল দিয়ে লিখবো। তো রেডি, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট আমরা লিখছি। লিখার পর লিখো গণসংখ্যা সারণী প্রস্তুতকরণ। গণসংখ্যা সারণী প্রস্তুতকরণ। থ্যাংক ইউ। গণসংখ্যা সারণী প্রস্তুতকরণ। গণসংখ্যা সারণী প্রস্তুতকরণ, দিস ইজ নেম অফ দ্য এক্সপেরিমেন্ট। কনস্ট্রাকশন অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা নেম অফ দ্য এক্সপেরিমেন্ট কি লিখলাম? গণসংখ্যা সারণী প্রস্তুতকরণ। এরপরে নিচে লিখবো ডেট। আজকের ডেট দিবা, আজকের ডেট হলো 28/11/2020। 28/11/2020 খাতায় লিখলাম। তিনটা জিনিস লিখলাম, এক্সপেরিমেন্ট নাম্বার, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট এন্ড ডেট। 28/11/2020। এরপরে নিচে লিখো প্রশ্ন। এইটা এই এখন যেটা আমি লিখবো এটা কিন্তু প্র্যাকটিক্যাল খাতায় লিখবে না। এবং আরেকটা কথা, প্র্যাকটিক্যাল খাতায় শুধু আমরা রাইট সাইডে লিখবো কিন্তু। এই যে আমার কাছে একটা প্র্যাকটিক্যাল খাতা আছে, দেখো, শুধু রাইট সাইডে লিখবো। এই 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 জায়গায় লিখবো, লেখা শেষ। স্যার একটু কাছে আনা যাবে এটা? হ্যাঁ স্যার একটু কাছে আনবেন। হ্যাঁ, এই যে কাছে নিয়ে এসছে। আচ্ছা শোনো, প্র্যাকটিক্যাল খাতায় শুধু তো যাই হোক, আমি প্র্যাকটিক্যাল খাতাটা নিয়ে আগামী দিন বলবো। আজকে তো আমরা রাফ খাতায় করবো, আমরা তো আর প্র্যাকটিক্যাল খাতায় তুলবো না। এই শুধু রাইট সাইডে সাদা জায়গায় লিখবো। এর পাশে গ্রাফ থাকবে, গ্রাফের প্রয়োজনে আমরা করব পরে। আর যদি গ্রাফ না থাকে তাহলে আমরা ওই যে জুতার ফিতার মতো খুলে নেব, খুলে ওটা শিফট করব। তো যাই হোক পরে করবো আমরা। প্র্যাকটিক্যাল খাতা নিয়ে আপাতত আর চিন্তা করো না, আমরা খাতায় লিখি। প্রশ্ন কথাটা লেখার পর লিখো নিম্নলিখিত তথ্যটিকে, নিম্নলিখিত তথ্যটিকে বা নিম্নলিখিত তথ্যটি ব্যবহার করে, নিম্নলিখিত তথ্যটি ব্যবহার করে 1 নম্বর বহির্ভুক্তি পদ্ধতিতে বহির্ভুক্তি আর 2 নম্বর হলো অন্তর্ভুক্তি পদ্ধতিতে নিম্নলিখিত তথ্যটি ব্যবহার করে 1 নম্বর বহির্ভুক্তি পদ্ধতিতে, 2 নম্বর হলো অন্তর্ভুক্তি পদ্ধতিতে গণসংখ্যা সারণী প্রস্তুত করো। গণসংখ্যা সারণী প্রস্তুত করো। গণসংখ্যা সারণী প্রস্তুত করো। আচ্ছা আমরা লিখলাম কি? স্যার এই লাইনটাকে আমরা প্র্যাকটিক্যাল খাতায় লিখবো। আর বাবা রাফ খাতায় আগে লিখো না, রাফ খাতায় লিখো, পরের ক্লাসে আমি তোমাদেরকে ব্রিফ করব কিভাবে প্র্যাকটিক্যাল খাতায় লিখবো, ঠিক আছে? এখন আমরা রাফ খাতায় করব। তাহলে আমরা লিখলাম নিম্নলিখিত তথ্যটি ব্যবহার করে বহির্ভুক্তি ও অন্তর্ভুক্তি পদ্ধতিতে গণসংখ্যা সারণী প্রস্তুত করো। বলার পর ডেটাটা আমি আর বলবো না, আমি আমার বই থেকে একটা ডেটা দিচ্ছি। যাদের বই আছে ভালো কথা, যাদের বই নাই তারা অন্য কোনো বই থেকে একটা ডেটা নিয়ে নিজ দায়িত্বে ডেটাটা নিতে হবে। আচ্ছা স্যার পেজ নাম্বার কত? হ্যাঁ আমি বলবো, পেজ নাম্বার হলো 84, পেজ 84। আর উদাহরণ হলো 2.03। 2.03। আচ্ছা আবারও বলি, মেয়েরা একটু বিভ্রান্ত হয়ে না, দয়া করে কথা শোনো। আমরা শুধু বই থেকে ডেটাটা নিব, আর কিছু নিব না। আর প্রশ্ন তো আমার এখানে দেওয়াই থাকলো,
এই প্রশ্নটার সমাধান আমরা রাফ খাতায় করব। রাফ খাতায় করার পর আগামী ক্লাসে আমাকে বলবো, আমি উত্তরটা মিলাই দেবো সবার সাথে। আর এখান থেকে যে ডাটাটা নিব, এখানে কিন্তু ডাটায় বলা আছে যে 12 শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যা সারণী প্রস্তুত করো, ওটা আমরা করব না। আমার প্রশ্নটা থাকবে শুধু বই থেকে আমরা কি নিব বলো তো মেয়েরা, বই থেকে কি নিব? ডাটা, শুধু ডাটা নেব, আর কিছু নিব না। আচ্ছা, এইটা আমরা রাফ খাতায় করব না প্র্যাকটিক্যাল খাতায় করব? রাফ খাতায়। রাফ খাতায় করব। রাফ খাতায়। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে উত্তরটা মিলাই দেব, তখন আবার আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল খাতায় তুলতে বলবো, তখন আমরা প্র্যাকটিক্যাল খাতায় তুলবো, ওটা পরের ব্যাপার। আপাতত এইটুকুই থাক, আমরা এটা করলাম। আচ্ছা, এখন এটার জন্য কি লাগবে? আমি গত ক্লাসে যা করেছিলাম হুবহু একই, মনে আছে কিনা জানি না। গত ক্লাসে যেটা করেছিলাম সেটা মনে আছে? সেটা ছিল যে প্রথমে আমরা বের করব হাইয়েস্ট ভ্যালু, লোয়েস্ট ভ্যালু, তারপর রেঞ্জ, তারপর রেঞ্জ মানে পরিসর, পরিসরটা বের করার পর 5 আর 25 দিয়ে ভাগ করব, মাঝখানে যে কোনো পূর্ণ সংখ্যাটাকে আমরা শ্রেণী ব্যবধান হিসেবে ধরে নেব। তবে বড়টার দিকে নিলে ভালো হয়। আমি যে অঙ্কটা করেছি এটার হেল্প নেবা, হেল্প নিয়ে এটা শেষ করব, শেষ করে আগামী ক্লাসে কিন্তু আমাকে বলবা। আচ্ছা, এই ছিল মোটামুটি কথা। তা অন্তর্ভুক্তি বহির্ভুক্তি আমি যেটা করলাম এরা, এইটা কি এই বলছিলাম গণসংখ্যা সারণী দুই প্রকার, বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন। আমি যেটা তোমাদেরকে করেছি এটা কিন্তু অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণী। বিচ্ছিন্ন গণসংখ্যা সারণী সম্পর্কে তোমাদের কোনো ধারণা আমি দেই নেই, আজকে এখন আমি দিব। নতুন করে হেডলাইন দাও, বিচ্ছিন্ন গণসংখ্যা সারণীর একটি উদাহরণ। বিচ্ছিন্ন গণসংখ্যা সারণীর একটি উদাহরণ। স্যার এটাও কি প্র্যাকটিক্যালের ভিতরে? এটা থিওরি। প্র্যাকটিক্যাল শেষ। এখন আমরা লিখব বিচ্ছিন্ন গণসংখ্যা সারণীর একটি উদাহরণ। আমি এতক্ষণ পর্যন্ত অন্তর্ভুক্তি বহির্ভুক্তি দিয়ে যা করলাম এটা কিন্তু টোটালটাই মানে পুরোটাই কিন্তু অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণী। এখন যেটা করব সেটার নাম হলো বিচ্ছিন্ন গণসংখ্যা সারণীর একটি উদাহরণ, জাস্ট উদাহরণ, আর কিছু না। তাহলে মেয়েরা লিখো, উদাহরণ দেওয়ার পর লিখো, চলো x দ্বারা ডিনোট করা হয় বা xi গণসংখ্যা fi 2 3 4 5 6 7 গণসংখ্যা 10 15 30 25 11 9 ক্যাপিটাল N। দেখো তাহলে পার্থক্যটা কি হলো দেখো তো, বিচ্ছিন্ন গণসংখ্যা সারণী অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণীর পার্থক্য কি হলো? অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণীতে সাধারণত ক্লাস দেওয়া থাকে 10 থেকে 20 অথবা 30 থেকে 50, 50 থেকে 70, 70 থেকে 90 ইত্যাদি, একটা ক্লাস দেওয়া থাকে। এখানে কিন্তু কোনো ক্লাস নাই, ডিরেক্ট আমি চলক দিলাম, পাশাপাশি গণসংখ্যা দিলাম। তাহলে এই কথাটার অর্থ কি মেয়েরা? এটা কি গ্রুপ ডাটা না র ডাটা? গ্রুপ ডাটা। না র ডাটা দেওয়া থাকে, এটা কিন্তু গ্রুপ ডাটা। থ্যাংক ইউ, কে বললো জানি না, ধন্যবাদ। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে লোকটা এই গণসংখ্যা একটু বুঝিয়ে বলবেন? মেয়েরা কথা শোনো, সে এই দুই অঙ্কটা কয়বার পেয়েছিল? 10 বার। 3 অঙ্কটা কয়বার পেয়েছিল? 15 বার। 15 বার। এই তো, অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে যে বিচ্ছিন্ন গণসংখ্যা সারণী সাধারণত ক্লাস দেওয়া থাকে না, সরাসরি চলক দেওয়া থাকে আর গণসংখ্যা দেওয়া থাকে, বাদ বাকি তো একই। এই গণসংখ্যার পরে ক্রমযুক্ত গণসংখ্যা বা সিএফ এটা আমরা করতে পারবো, আশা করি জানো। 10 10 থাকলো, 10 আর 15 কত হলো? 25, 25 আর 30 হলো কত? 55, 55 আর 25 কত হলো? 80, এটা হলো কত? 91, এটা কত হলো? 100। মিলে গেছে 100, খুব সম্ভব। যোগফল যদি ভুল হয়ে না থাকে, মেয়েরা দেখো আমার ভুল হতে পারে কিন্তু। আচ্ছা, এই ছিল মোটামুটি আমরা বিচ্ছিন্ন গণসংখ্যা সারণী। এখন প্রশ্ন হলো যে স্যার বিচ্ছিন্ন গণসংখ্যা সারণী কি প্রস্তুত করেন পরীক্ষায় আসতে পারে না? আসে, দৈবাত 1% 2%, যদি এসেই যায় তাহলে এটা কিন্তু সোজা। আমি মুছে ফেললাম কিন্তু মেয়েরা, মনে করো এটা আমি জাস্ট একটু তোমাদেরকে দেখায় দিচ্ছি। মনে করো মানগুলো এরকম দেওয়া থাকলো 2 3 5 3 2 ইত্যাদি, এটা কিন্তু র ডাটা, অর্থাৎ এটাকে আমরা কি বলবো? অবিন্যস্ত তথ্য। এখন এই চলকগুলো যা থাকবে আমরা সিরিয়ালি লিখবো, উল্টাপাল্টা লিখবো না।
লিখার পর 2 যেখানে আছে সেখানে একটা ট্যালি দিলাম, 3 3 বরাবর ট্যালি দিলাম, 5 5 বরাবর ট্যালি দিলাম, 3 3 বরাবর ট্যালি দিলাম। এই অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে যে বিচ্ছিন্ন গণসংখ্যা সারণী কিন্তু সোজা, শুধু চলকের মানগুলো তুমি লিখবা, লিখার পর একটা করে কাটবা, একটা করে ট্যালি দিবা, তাহলে বিচ্ছিন্ন গণসংখ্যা সারণী হয়ে গেল। এই ছিল মোটামুটি আমাদের বিচ্ছিন্ন গণসংখ্যা সারণী সম্পর্কে ধারণা দেওয়া। আবারও বলছি, এটাকে কিন্তু আমরা বলি বিচ্ছিন্ন গণসংখ্যা সারণী। আর গতদিন পর্যন্ত যেগুলো করেছিলাম অন্তর্ভুক্তি বহির্ভুক্তি, ওইটা ছিল হলো অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণী। যাই হোক, এটা আমরা মোটামুটি শেষ করলাম। নতুন আর একটা জিনিস এখন আমরা শিখতে যাচ্ছি। আমরা এখন নতুন আর একটা উদাহরণ শিখবো। লিখো উদাহরণ, কথাটা হেডলাইন দাও, উদাহরণ। উদাহরণ দেওয়ার পর লিখো, নিম্নলিখিত গণসংখ্যা সারণীটি হতে, নিম্নলিখিত গণসংখ্যা সারণীটি হতে এক নম্বর, নিম্নলিখিত গণসংখ্যা সারণীটি হতে 1 নম্বর, রোমান 1 দেওয়ার পর লিখো, এক নম্বর হলো গণসংখ্যার ঘনত্ব, গণসংখ্যার ঘনত্ব। 2 আপেক্ষিক গণসংখ্যা, আপেক্ষিক গণসংখ্যা। 3 শতকরা গণসংখ্যা, শতকরা গণসংখ্যা নির্ণয় করো। আচ্ছা, আমরা কি লিখলাম? নিম্নলিখিত গণসংখ্যা সারণীটি হতে, আমরা কি লিখতেছি মেয়েরা? জি স্যার, লিখতেছি। Thank you. এটা কিন্তু উদাহরণ, এটা কিন্তু বাড়ির কাজ না, এটা উদাহরণ। নিম্নলিখিত গণসংখ্যা সারণীটি হতে 1 গণসংখ্যার ঘনত্ব, ইংরেজি হলো ফ্রিকোয়েন্সি ডেনসিটি, আপেক্ষিক গণসংখ্যা রিলেটিভ ফ্রিকোয়েন্সি, শতকরা গণসংখ্যা পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি নির্ণয় করো। ডাটা কিন্তু এখনো দেইনি। তাহলে আমি একটা গণসংখ্যা সারণী দিব, সেখান থেকে 3টা কলাম নির্ণয় করতে হবে, 1 2 3, 1 2 3। আচ্ছা, তাহলে আমরা এখন একটা ডেটা দিচ্ছি, প্রশ্ন কিন্তু এটা উত্তর না। এখন প্রশ্নটা দেওয়ার পর লিখো, প্রশ্ন কিন্তু চলতেছে। শ্রেণী আর হলো গণসংখ্যা, শ্রেণী 10 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 100, 100 থেকে 200, 200 থেকে 500, 500 থেকে 1000। গণসংখ্যা 10, 35, 80, 90, 70, 40। মেয়েরা, আমরা একটা গণসংখ্যা সারণী দিলাম। এভাবে পরীক্ষার প্রশ্ন কিন্তু এইভাবে দেওয়া থাকবে, সারি হিসেবে দেওয়া থাকবে। পরীক্ষার প্রশ্ন কিন্তু কলাম হিসেবে দেয় না, সাধারণত সারি হিসেবে দেয়। তাহলে আমরা লিখলাম কি? শ্রেণী, প্রথমটা কি লিখলাম আমরা? 10 থেকে 20, তারপরটা কত বলো তো? 20 থেকে 40। এমনি করে লাস্টেরটা কত? 500 থেকে 1000। ভুল করেছিলাম, 500 থেকে 100 না, 500 থেকে 1000 ভুল করেছিলাম, সরি। আচ্ছা, এরপরে গণসংখ্যাগুলো লিখলাম। আমরা এতক্ষণ পর্যন্ত যা লিখলাম বলতো মেয়েরা, যতটুকু পর্যন্ত আমি লিখলাম, এটা কি প্রশ্ন না উত্তর? প্রশ্ন। আমরা কিন্তু প্রশ্ন নিয়ে বললাম, এইবার আমরা উত্তর লিখতে যাচ্ছি। তাহলে
নিচে লিখো সমাধান। সমাধান দেওয়ার পর লিখো সমাধান দেওয়ার পর কলাম হিসেবে উঠাও শ্রেণী আর হলো গণসংখ্যা। শ্রেণী হলো 10 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 100, 100 থেকে 200, 200 থেকে 500, 200 থেকে 500 লিখে ফেলছি আমি। লাস্ট ওয়ান পারহাপস 500 টু 500 থেকে 1000। এই ডাটাটা উঠালাম, এখন গণসংখ্যাটা তুলবো। আমার জায়গা কম তো এই জন্য ছোট ছোট করে লিখতেছি মেয়েরা। 10 35 গণসংখ্যা 10 35 এরপরে হলো 80 90। এই আল্লাহ, একটা তো মুছে ফেলছি মেয়েরা। এই 70 70 স্যার 70 70 70 এর পরে 40 70 এর পর 40। থ্যাংক ইউ। 70 এর পর 40। আমার হাতের লেখা এমনি খারাপ আর বোর্ড ছোট হওয়ার কারণে সব কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তাহলে লাস্ট ওয়ান 40, ইয়েস am I right? Last one 40. Yes, sir. Yes, sir. জি স্যার Please use your calculator. Please, everyone, use your calculator. What is the value 325 what is the value of capital N? 325 325. Thank you. এটা আমরা পেয়ে গেলাম। এখানে যে ডেটাটা দিলাম, it is given data or our calculated data? এটা কি আমাদের পরীক্ষার প্রশ্নে দেওয়া আছে না আমরা তৈরি করলাম? দেওয়া আছে স্যার। প্রশ্ন থেকে তৈরি করলাম। আচ্ছা, এইটা দেওয়া আছে, আমরা তুলে নিলাম খাতায়, পরীক্ষার খাতায় আমরা উঠে নিলাম। এবার মেয়েরা বলো, প্রথম শ্রেণীর শ্রেণী ব্যবধান কত বলো তো? 10 10। 10 20 20। তৃতীয়টা 60 60। ওই মানে উচ্চ সীমা নিম্ন সীমা বিয়োগ করব। তারপরটা 100, তারপরটা 300, তারপরটা কত? লাস্ট ওয়ান 500, তাই না? শেষেরটা কত? Yes, sir. 500। 500. আচ্ছা, এবার বলো তো এখানে যে শ্রেণী ব্যবধানটা দিলাম, ইট ইজ ইকুয়াল অর আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল? unequal এতদিন Unequal. আনইকুয়াল। এতদিন পর্যন্ত আমরা যেটা করছিলাম সেটা ছিল কি ইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল। এখন কিন্তু আমি আনইকুয়াল এর উদাহরণ দিলাম, ঠিক আছে? আচ্ছা, Yes, sir. এবার দেখো এখন আনইকুয়াল এর ক্ষেত্রে আমরা এই কাজগুলো করতে যাচ্ছি। এখন যে কাজগুলো করব, পরপর তিনটা কলাম করব। প্রথম হলো গণসংখ্যার ঘনত্ব। তাহলে প্রথম কলামটা দাও, গণসংখ্যার ঘনত্ব। গণসংখ্যার ঘনত্ব, এটা হলো F ডিভাইডেড বাই C। দেখো তো মেরা ফর্মুলা লিখলাম, গণসংখ্যার ঘনত্ব কি? F বাই C। গণসংখ্যার ঘনত্ব কি? F বাই C। এখন বলো তো F মানে কি? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি, সরি, F মানে হলো ফ্রিকোয়েন্সি আর C মানে হলো ক্লাস ইন্টারভ্যাল। তাহলে এখন লক্ষ্য করো, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আমরা ক্যালকুলেশন করব ক্যালকুলেটরে। জাস্ট রেজাল্টটা এখানে লিখবো। আমি একটা করতেছি, বাকিগুলো তোমরা করবা। প্রথম শ্রেণীর গণসংখ্যার ঘনত্ব কত? F বাই C। F প্রথম শ্রেণীর F কত? 10। আর প্রথম শ্রেণীর শ্রেণী ব্যবধান কত? 10। তাহলে 10 কে 10 দিয়ে ভাগ করলে উত্তর কত হয় মনে আছে? আমি কি বুঝাতে পারলাম এক কিভাবে হলো? F বাই C। উপরের ফর্মুলাটা কিন্তু সবসময় লক্ষ্য করবে। দ্বিতীয় শ্রেণীর শ্রেণী ব্যবধান কত মেরা? সরি, দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা কত? 35। 35 কে 1.75 আচ্ছা, এক মিনিট। 35 কে আমরা ডিভাইড করব কত দিয়ে? 20 দিয়ে। তাহলে 35 ডিভাইডেড বাই 20 কত হয় দেখো তো? 1.75
1.75 মেরা অন্য মেরা কি তোমরা বুঝতেছো? আমরা গণসংখ্যার ঘনত্ব পেলাম দ্বিতীয়টার, এবার তৃতীয়টার গণসংখ্যার ঘনত্ব কত হয়? 80 ভাগ কত? 60। তাহলে 80 ভাগ 60 কত হয় দেখো তো? 1.33 1.33 1.33 yes sir বেরা 1.33। জি স্যার স্যার 1.33 yes 1.33 sir আচ্ছা 1.33 এর পর অনেকগুলো 3 আছে, আমরা নিব না, দশমিকের পরে 2 ঘর নিব যদি দশমিকের আগে সংখ্যা থাকে, আর না থাকলে পরবর্তীতে আমরা 4 ঘরও নিব। তাহলে এখান থেকে একটা আমাদের মনে রাখার বিষয়, দশমিকের আগে কোনো ডিজিট থাকলে, সংখ্যা থাকলে, অঙ্ক থাকলে তখন আমরা দশমিকের পরে 2 ঘর নিব। তবে 2 ঘর নেওয়ার আগে তৃতীয় ঘরে দেখবা 5 বা 5 এর বেশি হলে 1 যোগ করে নেবা। যাই হোক, পারহাপস ইউ নো ইট। এবার 90 ডিভাইডেড বাই 100 এটা কত হয় দেখো? sir 0.9 0.9। এরপরে 70 ভাগ এটা 300 sir 0.23 0.23। 0.23 আচ্ছা লাস্ট ওয়ান 40 ভাগ sir 500 0.08 0.08 লাস্ট ওয়ান 0.08। 0.08 জি স্যার yes sir আমরা যে এখানে কলামটা তৈরি করলাম এটার নাম কি? গণসংখ্যার ঘনত্ব। ঘনত্ব। গণসংখ্যা ঘনত্ব। আচ্ছা এবার আরো দুইটা কলাম বাকি আছে, এরপরে লিখো আপেক্ষিক গণসংখ্যা। আপেক্ষিক গণসংখ্যা, আপেক্ষিক গণসংখ্যা। এটার ফর্মুলা হলো f ডিভাইডেড বাই হলো n। আমরা ফর্মুলাটার সাথেই লিখবো f ডিভাইডেড বাই n, আপেক্ষিক গণসংখ্যা। দেখো এখানে কিন্তু ওই যে নিউটনের রিলেটিভিটি নিয়ে আমি কথা বলতেছি না, E ইকুয়াল টু mc স্কয়ার, যারা জানো তারা হয়তো জানো E ইকুয়াল টু mc স্কয়ার, মানে এটা কিন্তু নিউটনের সেই আপেক্ষিক তত্ত্ব না, আমারটার নাম হলো আপেক্ষিক গণসংখ্যা f বাই n। আবারও বলছি এটা কিন্তু নিউটনের ফর্মুলা না, E ইকুয়াল টু mc স্কয়ার। আচ্ছা আপেক্ষিক গণসংখ্যা, what is its formula? f divided by f means frequency, n means 325 in this problem. তাহলে মেরা নিজে নিজে ক্যালকুলেটর তৈরি থাকো। প্রথম শ্রেণীর আপেক্ষিক গণসংখ্যা হলো n ডিভাইড, ও সাথে সাথে একটা এই পাশেরটাও করে নেই মেরা, সোজা হয়ে গেল। শতকরা গণসংখ্যা, শতকরা গণসংখ্যা সমান হলো f divided by n into 100। একসাথে দুইটা কাজ করব, শতকরা গণসংখ্যা হলো f by n into 100। শুরু করলাম, সময় কিন্তু হাতে খুব বেশি নেই। তাহলে মেরা প্রথম f হলো, প্রথম শ্রেণীর f হলো কত? 10 ডিভাইড বাই n 325। তাহলে যাদের ক্যালকুলেটর আছে দেখো তো 10 ডিভাইড বাই 325 কত হয়? 0.03076 এখন কিন্তু দশমিকের পরে 4 ঘর বলবা, কারণ দশমিকের আগে কোনো সংখ্যা নেই, 4 ঘর বলবা। তাহলে 0 পয়েন্ট কত বলো তো? 0 পয়েন্ট হ্যাঁ 0.03 0307 এটা কি ঠিক আছে? দেখো তো 0307, am I right? জি স্যার আচ্ছা আমরা এখানে দশমিকের পরে 4 ঘর কেন রাখলাম? দশমিকের আগে সংখ্যা নেই, আগে বলছি আগে সংখ্যা না থাকলে 4 ঘর নিব। এবার মেয়েরা দেখো একই জিনিসকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে শতকরা গণসংখ্যা হয়ে যায়। তাহলে 100 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কত হয় দেখো তো? 3.07 নাকি? 100 দিয়ে গুণন করো, মাল্টিপ্লাই করো, কত হলো? 3.07 না? জি স্যার আচ্ছা জি স্যার এবার দ্বিতীয়টা আমরা বের করব f বাই n। ফর্মুলাটা কিন্তু সব সময় দেখবা, f বাই n। দ্বিতীয় হলো কত? 35। 35 ডিভাইড বাই 325, হাউ মাচ? 35 0.1076 হ্যাঁ একদম পুরো মেরা 0 পয়েন্ট কত? 1076 076 176। 100 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 10.76 ওটা মাল্টিপ্লাই করে ফেলছি, আমি বোর্ডে লিখছি। আচ্ছা এবার পরেরটা বাদবাকি এইভাবে আমরা করতে পারবো না?
মেয়েরা জি, বাকিগুলো আমরা করতে পারবো না? জি স্যার। এটা হোমওয়ার্ক থাকলো, তাহলে আমরা এটা শেষ করি। আর একটা জিনিস আছে, ছোট জিনিস, ওটা আমি একটু করে দেখাই। এটা এই পর্যন্তই শেষ, ঠিক আছে? বাকিটা আমরা করে ফেলবো, পারবো না? জি স্যার পারবো। ওকে আচ্ছা, স্যার। আমরা এটা মুছে ফেললাম। মেয়েরা নতুন একটা জিনিস শেখাতে হবে। হেডলাইন দাও, নতুন একটা জিনিস, মুক্ত শ্রেণী ব্যবধান বিশিষ্ট আচ্ছা লিখো, মুক্ত শ্রেণী ব্যবধান, মুক্ত শ্রেণী ব্যবধান বিশিষ্ট স্যার এটা কি আরেকটা উদাহরণ? একটা উদাহরণ, রাইট। মুক্ত শ্রেণী ব্যবধান বিশিষ্ট মুক্ত শ্রেণী ব্যবধান বিশিষ্ট, এটাকে আসলে ইংরেজিতে বলে ওপেন ক্লাস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ওপেন ক্লাস মুক্ত শ্রেণী ব্যবধান বিশিষ্ট শ্রেণী গণসংখ্যা সারণী, মুক্ত শ্রেণী ব্যবধান বিশিষ্ট গণসংখ্যা সারণী, বা ওপেন এন্ডও বলে। আবার কোন কোন বই বলেছে ওপেন এন্ড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ওপেন এন্ড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ওপেন এন্ড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কোন কোন বইয়ে বলে। আচ্ছা, বলার পর আমরা তাহলে খাতায় একটু উঠায় নেই, সবাই খাতায় উঠাবো। শ্রেণী গণসংখ্যা 10-এর নিচে, 10 থেকে 20, 20 থেকে 50, 50 থেকে 100, স্যার প্রথমটা কি লিখছেন? 10-এর নিচে? 10-এর নিচে, নিচে 10-এর নিচে। তারপরটা লিখো 100 এবং উপরে, 100 এবং উপরে, 5, 11, 25, 9, 7। তো মেয়েরা ঝটপট একটু দেখে নাও, সময় খুব কম, মেয়েরা একটু দেখে নাও। তাহলে এখানে লক্ষ্য করো, দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা কত? 10। দ্বিতীয় শ্রেণীর উচ্চ সীমা কত? 20। তাহলে এখন লক্ষ্য করো, প্রথম শ্রেণীতে বলা আছে 10-এর নিচে। বলো তো প্রথম শ্রেণীর উচ্চ সীমা কত? স্যার ক্লিয়ারলি বলা নাই এখানে। না, প্রথম শ্রেণীর উচ্চ সীমা কিন্তু দেওয়া আছে 10, বলা আছে 10-এর নিচে। তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য লোয়ার লিমিট অফ ফার্স্ট ক্লাস, দেন ইউ সে নো, 10 নট গিভেন। মানে প্রথম শ্রেণীর নিম্ন সীমাটা কিন্তু দেওয়া নাই, কারণ বলা আছে 10-এর নিচে। আচ্ছা, এখন লাস্টেরটা দেখো, লাস্টেরটার নিম্ন সীমা কত? 100। লাস্টেরটার উচ্চ সীমা কত? দেওয়া নাই। এইরকম যদি থাকে তাহলে এটাকে মুক্ত শ্রেণী বিশিষ্ট গণসংখ্যা সারণী বা ওপেন এন্ড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলে। তাহলে মনে রাখতে হবে, এই প্রথমটা এবং শেষেরটা যদি উচ্চ সীমা বা নিম্ন সীমা দেওয়া না থাকে তাহলে তাকে মুক্ত শ্রেণী বিশিষ্ট গণসংখ্যা সারণী বলে। এখন প্রশ্ন হলো, এই দুইটাই শুধু মুক্ত থাকে, যেমন প্রথমটার নিম্ন সীমা নাই আর শেষেরটার উচ্চ সীমা নেই। কোন কোন অঙ্কে একটাও থাকে, শুধু প্রথমটা অথবা শুধু শেষেরটা। তাহলে বলো তো মুক্ত শ্রেণী কয়টা থাকতে পারে? হাইয়েস্ট 2টা, ফার্স্ট ওয়ান এন্ড লাস্ট ওয়ান। আর লোয়েস্ট কয়টা থাকতে পারে? মাঝে থাকবে না স্যার? মাঝের গুলো থাকে না, মাঝের গুলো অ্যাজ ইউজুয়াল থাকে। তাহলে মনে রাখার বিষয় যে মুক্ত শ্রেণী বিশিষ্ট বলতে আমরা বোঝাচ্ছি যে ম্যাক্সিমাম 2টা ক্লাস থাকতে পারে, ফার্স্ট ওয়ান এন্ড লাস্ট ওয়ান, অথবা আইদার ফার্স্ট ওয়ান আইদার লাস্ট ওয়ান, হয় একটা থাকবে না 2টা থাকবে। এই হলো মোটামুটি কথা। প্রথম শ্রেণীর নিম্ন সীমা কত? দেওয়া নেই। শেষের শ্রেণীর উচ্চ সীমা কত? দেয়া নেই। এইটুকু মনে রাখলে মুক্ত শ্রেণী বিশিষ্ট করো। এখন প্রশ্ন হলো যে মুক্ত শ্রেণী বিশিষ্ট গণসংখ্যা সারণীর অসুবিধা কি? এটার সবচেয়ে বড় অসুবিধা হলো শ্রেণীর মধ্যমান বের করা যায় না। কোনটার? প্রথমটা আর শেষেরটা। যেমন দ্বিতীয়টা শ্রেণীর মধ্যমান কত মেয়েরা? 10, 20 যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হলো? 15। কিন্তু প্রথমটা কিন্তু আমরা করতে পারবো না। প্রথমটা শ্রেণীর মধ্যমান আমরা নির্ণয় করতে পারবো না, বিকজ লোয়ার লিমিট অফ ফার্স্ট ক্লাস ইজ নট গিভেন।
অর্থাৎ প্রথম শ্রেণীর নিম্ন সীমাটা দেওয়া নাই। ইফ আই আস্ক ইউ যে হোয়াট ইজ দ্য মিড ভ্যালু অফ লাস্ট ক্লাস, দেন অলসো ইট সেজ ইট ইজ ইম্পসিবল টু ফাইন্ড আউট।